হ্যালো অ্যান্ড ওয়েলকাম এভরিওয়ান। ফিউচার পয়েন্ট একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তোমরা প্রত্যেকেই এর আগে নিতাই স্যারের কাছ থেকে ক্লাস পেয়েছিলে কারেন্ট অ্যাফেয়ার্সের। এবার প্রত্যেক সপ্তাহে রবিবার আমি কিন্তু তোমাদের মাঝে কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আসবো, ঠিক আছে? তো আমরা যেটা আজকে আলোচনা করব সেটা হচ্ছে আমাদের যে জুন মাস, সেই জুন মাসের যে কারেন্ট অ্যাফেয়ার্স যেগুলো আমাদের মেন টপিক, সেই সম্পর্কে কিন্তু আমরা আজকে আলোচনা করব। তো কথা না বাড়িয়ে আমি আমাদের আজকের যে টপিকগুলো সেগুলো একবার দেখে নেই। জুন মাসের টপিকগুলো দেখো, সবার প্রথমেই যেটা আমরা পড়বো আজকে সেটা হলো গুরুত্বপূর্ণ দিবস। তারপরে যেটা পড়বো আমরা নিয়োগ নিয়ে, তারপর পুরস্কার, তারপর খেলাধুলা, ইন্ডেক্স, নির্বাচন ও পদত্যাগ, ব্যাংক ও অর্থনীতি। হ্যাঁ, এছাড়া থাকবে বিজ্ঞান ও প্রযুক্তি, যোজনা, তার সাথে অভিযান, অ্যাপ ও পোর্টাল, বই ও লেখক, প্রয়াণ দিবস, আন্তর্জাতিক বিবিধ, এসব থাকবে, ঠিক আছে? তো দেখো, সবার প্রথমেই যেটা আছে সেটা কি, বিশ্ব পরিবেশ দিবস। তোমরা প্রত্যেকেই জানো বিশ্ব পরিবেশ দিবস 5ই জুন, 5th জুন আমরা বিশ্ব পরিবেশ দিবস পালন করে থাকি। এই বিশ্ব পরিবেশ দিবসের যে থিম, বিট প্লাস্টিক পলিউশন। বিশ্ব পরিবেশ দিবস যে থিম, বর্তমান যে থিমটা আছে সেটা হচ্ছে বিট প্লাস্টিক পলিউশনস। এটা তোমরা কিন্তু অবশ্যই মনে রাখবে, ঠিক আছে? এরপরে যেটা জুন মাসে আসে সেটা কি, আন্তর্জাতিক যোগা দিবস, যেটা কয়েকদিন মানে তোমার জুন মাসে হয়ে গেছে, যেটা 21শে জুন আমরা পালন করে থাকি। আন্তর্জাতিক, যেটা ইন্টারন্যাশনাল, ঠিক আছে? এর থিম কি? এর থিম হচ্ছে যোগা ফর ওয়ান আর্থ ওয়ান হেলথ। এর থিমটা তোমরা অবশ্যই মনে রাখবে, যোগা ফর ওয়ান আর্থ ওয়ান হেলথ, ঠিক আছে? তোমরা প্রত্যেকেই জানো যে 21শে জুনে কিন্তু আমাদের আন্তর্জাতিক যোগা দিবস পালন করা হয়। 11তম আন্তর্জাতিক যোগা দিবস বিশাখাপত্তনমে অনুষ্ঠিত হবে, মানে হয়ে গেছে, এটা অলরেডি হয়ে গেছে আমাদের 11তম। এবার যেটা হয়েছে সেটা হচ্ছে 11তম যোগা দিবস, যেটা 21 জুন, যেটা তোমাদের বিশাখাপত্তনমে কিন্তু অনুষ্ঠিত হয়েছে। বিশাখাপত্তনম কোথায় অবস্থিত তোমরা জানো প্রত্যেকেই, তামিলনাড়ুতেই এই বিশাখাপত্তনম অবস্থিত, ঠিক আছে? তারপর নেক্সট দেখো কি বলছে, বিশ্ব খাদ্য নিরাপত্তা দিবস 7ই জুন পালন করা হয়ে থাকে। এর থিম কি? এর থিম হলো ফুড সেফটি সায়েন্স ইন অ্যাকশন। এর যে থিমগুলো কিন্তু অবশ্যই মনে রাখা দরকার, কোনো পরীক্ষায় কিন্তু এই থিম চলে আসে, ঠিক আছে? এই জন্য কিন্তু তোমাদের অবশ্যই এই থিমগুলো কিন্তু মনে রাখতে হবে, বোঝা গেল? আন্তর্জাতিক অলিম্পিক দিবস, তোমরা প্রত্যেকেই জানো অলিম্পিক সম্পর্কে তোমরা অবগত আছো। হ্যাঁ, অলিম্পিক দিবস কত তারিখে পালন করা হয় সেটা হচ্ছে 23শে জুন, 23rd জুন যে হয়, হ্যাঁ 23শে জুন। এই 23শে জুন কিন্তু আন্তর্জাতিক অলিম্পিক দিবস পালন করা হয়। এর থিম কী ছিল? এর থিম হলো লেটস মুভ। এই লেটস মুভ হচ্ছে কি আমাদের আন্তর্জাতিক যে অলিম্পিক দিবস তার কিন্তু থিম, বোঝা গেল? এগুলো কিন্তু তোমরা অবশ্যই নোট ডাউন করে রাখবে। এগুলো কিন্তু আমাদের যে পরীক্ষা আসবে এই পরীক্ষায় কিন্তু বিশেষভাবে ইম্পর্টেন্ট, বোঝা গেল? তারপর দেখো নিয়োগের ক্ষেত্রে কি বলেছে। নিয়োগ, বিক্রম সিং মেহতা ইন্ডিগো নাম শুনেছো? ইন্ডিগো কি তোমরা প্রত্যেকেই জানো? ইন্ডিগো একটা কি এয়ারলাইন, তাই তো? ইন্ডিগো একটি এয়ারলাইন। এই ইন্ডিগো এয়ারলাইনের কিন্তু নতুন চেয়ারম্যান হিসেবে তিনি নিযুক্ত হয়েছেন। তার নাম হচ্ছে বিক্রম সিং মেহতা, ঠিক আছে? এই নামটা কিন্তু মনে রাখবে। ইন্ডিগো কি একটা, ইন্ডিগো হচ্ছে এয়ারলাইন। এই এয়ারলাইনের যে নতুন চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হয়েছেন তিনি হচ্ছেন বিক্রম সিং মেহতা, বোঝা গেল? তারপর দেখো বিশিষ্ট অর্থনীতিবিদ এস মহেন্দ্রদেব প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা পরিষদের চেয়ারম্যান হয়েছেন। আমাদের যিনি প্রধানমন্ত্রী আছেন, এই প্রধানমন্ত্রীর যে অর্থনৈতিক, হ্যাঁ, যে ইকোনমিক যে সিস্টেমটা দেখেন, ইকোনমিক যে সিস্টেমটা দেখেন তার কিন্তু চেয়ারম্যান হয়েছেন। তার নাম কি? এস মহেন্দ্রদেব। এই নামটা কিন্তু অবশ্যই তোমরা নোট ডাউন করে রাখবে, বোঝা গেল? তারপর দেখো, আইপিএস অফিসার
যার নাম ছিল কি পরাগ জৈন। পরাগ জৈন র RAW এর নতুন প্রধান হিসেবে কিন্তু নিযুক্ত হয়েছেন। তোমরা র জানো প্রত্যেকেই, র কি, তাই তো? এই র কিন্তু এই র থেকে কিন্তু এই যে আইপিএস অফিসার থেকে কিন্তু রতে নিয়োগ করা হয়। হ্যাঁ, আমাদের ইন্ডিয়ার কিন্তু সবথেকে গোয়েন্দা সংস্থা যাকে বলি আমরা, এই গোয়েন্দা সংস্থার মধ্যে কিন্তু অন্যতম হচ্ছে আমাদের ইন্ডিয়ার র। এই র এজেন্সিরই কিন্তু পরাগ জৈন যিনি আছেন তিনি কিন্তু প্রধান হিসেবে নিযুক্ত হয়েছেন। বোঝা গেল? এরপর দেখো ঠিক কি বলেছে, মহেন্দ্র সিং ধোনি। তোমরা প্রত্যেকেই জানো MS ধোনি, তাই তো? MS ধোনি। ডেটল সাবান যে আছে, ডেটল ইন্ডিয়া এবং সচিন টেন্ডুলকর যিনি আছেন তিনি রেডিটের ব্র্যান্ড অ্যাম্বাসেডারে কিন্তু নিযুক্ত হয়েছেন। ঠিক আছে, এগুলো কিন্তু মনে রাখবে। এছাড়া মহেন্দ্র সিং থেকে তোমরা কী কী মনে রাখতে পারো? মহেন্দ্র সিংয়ের ডাক নাম কি তোমরা জানো? ক্যাপ্টেন কুল বলে ডাকে। ক্যাপ্টেন কুল। এছাড়া মাহি বলে ডাক নাম, তাই তো? মাহি। সচিন টেন্ডুলকরকে আমরা কি বলি? সচিন টেন্ডুলকর মাস্টার ব্লাস্টার বলি। এগুলো কিন্তু পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট, মাস্টার ব্লাস্টার। ঠিক আছে, তো এগুলো কিন্তু তোমাদের মনে রাখতে হবে। হ্যাঁ, আর একটা জিনিস মনে রাখবে, লিটল মাস্টার কিন্তু সচিন টেন্ডুলকর হবে না। হ্যাঁ, লিটল মাস্টার কিন্তু সুনীল গাভাস্কার। যদি বলা হয় কখনো লিটল মাস্টার হবে সুনীল গাভাস্কার। ঠিক আছে, গাভাস্কার। এগুলো কিন্তু তোমরা অবশ্যই মনে রাখবে। বোঝা গেল? নেক্সট দেখো। আচ্ছা, তোমাদের মাঝে আমি আমাদের যে চাণক্য ফাউন্ডেশন ব্যাচ যেটা আমাদের চলছে সেটার রুটিনটা তোমাদের মাঝে শেয়ার করে দিই। রেকর্ডেড ক্লাস যেটা আমি করাচ্ছি এখন, যেটা কারেন্ট অ্যাফেয়ার্স এখন থেকে আমিই নেব। হ্যাঁ, প্রত্যেক রবিবার তোমরা এই কারেন্ট অ্যাফেয়ার্স পেয়ে যাবে। তারপরে রিজনিং করাবেন তোমাদের নিতাই স্যার তোমাদের রিজনিং নিয়ে আসবেন, এবং সন্ধ্যা 7টার দিকে আমি তোমাদের মাঝে লাইভ ক্লাস যেটা GK GS আমরা করছি সেটা কিন্তু অবশ্যই তোমরা করবে। এগুলো কিন্তু প্রত্যেকটা লাইভ হবে। ঠিক আছে, এরপরে যেটা থাকছে সেটা হচ্ছে 8:30টার দিকে ম্যাথ ক্লাস, যেটা তোমাদের রাহা স্যার করিয়ে দেবেন। তো প্রত্যেকে কিন্তু অবশ্যই এই রুটিনটাকে ফলো করবে। হ্যাঁ, এবং আমাদের ক্লাসগুলো কিন্তু নিয়মিত করবে। দেখো নেক্সট কি বলছে, পুরস্কার ও সম্মাননা বলতে কি বুঝি? পুরস্কার দেওয়া, তাই তো? কে কোন পুরস্কার পেয়েছেন? এবার দেখো এখানে কি বলছে, আন্তর্জাতিক সম্মান পেয়েছেন কে? আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একটা আন্তর্জাতিক সম্মান পেয়েছেন। সেটা কোথা থেকে পেয়েছেন? সেটা পেয়েছেন সাইপ্রাস থেকে। সাইপ্রাসের সর্বোচ্চ যে বেসামরিক সম্মান আছে, যার নাম আমি এখানে লিখে রেখেছি, গ্র্যান্ড ক্রস অফ দ্য অর্ডার অফ ম্যাকারিয়ার্স 3, এই নামটা কিন্তু মনে রাখবে তোমরা। এটা কিন্তু সাইপ্রাসের সর্বোচ্চ বেসামরিক সম্মান। ঠিক আছে, এই সম্মানে কিন্তু আমাদের যে প্রধানমন্ত্রী আছেন তিনি কিন্তু সম্মানিত হয়েছেন। বোঝা গেল? সদ্গুরুর নাম তোমরা জানো। সদ্গুরু কানাডা ইন্ডিয়া ফাউন্ডেশন কর্তৃক গ্লোবাল ইন্ডিয়ান অব দ্য ইয়ার পুরস্কার পেয়েছেন। এই সদ্গুরু কিন্তু যে পুরস্কারটা পেয়েছেন সেটা হচ্ছে গ্লোবাল ইন্ডিয়ান অব দ্য ইয়ার। এটা কিন্তু তোমরা মনে রাখবে। সদ্গুরুর নাম তোমরা প্রত্যেকেই জানো। ঠিক আছে, এটা কিন্তু পেয়েছেন। বোঝা গেল? তারপর আসলে জাতীয় পুরস্কার, ন্যাশনাল প্রাইজ, তাই তো? আমাদের যে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, তিনি 15 জন নার্সকে ফ্লোরেন্স নাইটেঙ্গেল অ্যাওয়ার্ড 2025, এটা মনে রাখবে, ফ্লোরেন্স নাইটেঙ্গেল অ্যাওয়ার্ড 2025, এবং সশস্ত্র বাহিনীর 92 জনকে কি করেছেন? ডিস্টিংগুইশড সার্ভিস অ্যাওয়ার্ডস প্রদান করেছেন। ঠিক আছে, এই দুটো কিন্তু মনে রাখবে। এবার তোমরা বলবে আমাদের বর্তমান রাষ্ট্রপতি তো দ্রৌপদী মুর্মু, তাই তো? তোমরা বলবে আমাদের ফার্স্ট যে রাষ্ট্রপতি ছিলেন, প্রেসিডেন্ট, তার নাম কি ছিল? সেটা কিন্তু তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। ঠিক আছে,
এবার দেখো সাহিত্য, তাই তো, সাহিত্যে কি, সাহিত্যে সুদেষ্ণা মৈত্র কী করেছেন, তার একরোখা চিরুনি তল্লাশি, তার যে লেখা একরোখা চিরুনি তল্লাশি, এই কবিতার জন্য বাংলা ভাষায় 2025 সাহিত্য একাডেমি যুব পুরস্কার পেয়েছেন। 2025 সালের যে সাহিত্য একাডেমি পুরস্কার হয়, সেই পুরস্কারে কিন্তু তিনি যুব পুরস্কার যেটা আছে সেটা কিন্তু পেয়েছেন। তার নাম কি, সুদেষ্ণা মৈত্র। এই নামটা কিন্তু অবশ্যই তোমরা মনে রাখবে। বোঝা গেল? দেখো, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু IPL 2026 শিরোপা জিতেছেন। তোমরা জানো, প্রত্যেকেই জানো। শুধু IPL 2026 নয়, IPL 2025 যে আছে, 2025 IPL যে 2025 আছে সেটাও কিন্তু RCB জেতে, ঠিক আছে, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। এবার তোমরা তার আগে যদি আসে, 2024 কে জিতেছিল, 2024 জিতেছিল কে, KKR, ঠিক আছে। 2023 কে জিতেছিল, 2023 জিতেছিল CSK, ঠিক আছে। 2022 জিতেছিল GT, গুজরাট টাইটান্স। তো এগুলো এমনি যদি মনে রাখতে চাও তাহলে অবশ্যই কিন্তু মনে রাখতে পারো, ঠিক আছে। কিন্তু এগুলো কিন্তু মনে রাখবে যেগুলো কারেন্ট। হ্যাঁ, এরপর দেখো কি বলছে, নরওয়ে দাবা টুর্নামেন্ট হয়েছিল, নরওয়েতে দাবা টুর্নামেন্ট হয়েছে, সেই শিরোপা জিতেছেন কে, ম্যাগনাস কার্লসন। তোমরা জানো বিশ্বের 1 নম্বর দাবারু, বিশ্বের ওয়ার্ল্ড নাম্বার ওয়ান দাবারু ছিলেন, চেস গ্র্যান্ড মাস্টার ছিলেন এই ম্যাগনাস কার্লসন, ঠিক আছে। তিনি কিন্তু নরওয়ের যে দাবা টুর্নামেন্ট হয়েছে সেটাতে কিন্তু শিরোপা জিতেছেন, ঠিক আছে। তারপর দেখো, এই যে টেনিসে কে জিতেছেন, কার্লোস আলকারাজ। তোমরা নাম শুনেছো অবশ্যই, যদি নাম শুনে না থাকো তাহলে অবশ্যই এটাকে নোট ডাউন করে রাখবে। কার্লোস আলকারাজ, তিনি ফরাসি ওপেন পুরুষদের শিরোপা এবং কোকো গফ মহিলাদের শিরোপা জিতেছেন। মানে টেনিসের ক্ষেত্রে কার্লোস আলকারাজ যে ছিলেন, তিনি ফরাসি মানে কি, ফ্রান্স, হ্যাঁ, ফ্রান্সের যে ওপেন হয়, ফরাসি ওপেন, সেখানে পুরুষদের যে শিরোপা সেটা কিন্তু এই কার্লোস আলকারাজ জিতেছেন। এবং মহিলাদের ক্ষেত্রে কিন্তু জিতেছেন কোকো গফ নামে একজন মহিলা ছিলেন, তিনি কিন্তু মহিলাদের শিরোপা জিতেছেন। এবার এখান থেকে বলছে কি, রিটায়ার্ড কারা নিয়েছেন। দেখো, রিটায়ার্ড কারা নিয়েছেন, তোমাদের এখানে ক্রিকেট থাকতে পারে। হ্যাঁ, ক্রিকেটের কথা বলেছে হয়তো। দেখো, দক্ষিণ আফ্রিকার হেনরিক ক্লাসেন, তোমরা নাম শুনেছো। এই হেনরিক ক্লাসেন কিন্তু SRH সানরাইজার্স হায়দ্রাবাদ হয়ে খেলে, ঠিক আছে। এই হেনরিক ক্লাসেন কিন্তু দক্ষিণ আফ্রিকার থেকে অবসর নিয়েছেন। দক্ষিণ আফ্রিকার যে ক্রিকেট আছে, ক্রিকেট থেকে কিন্তু অবসর ঘোষণা করেছেন। এছাড়া অস্ট্রেলিয়ার যে ক্রিকেটার ছিলেন গ্লেন ম্যাক্সওয়েল, প্রত্যেকেই জানো গ্লেন ম্যাক্সওয়েল কীরকম অসাধ্য সাধন করে। হ্যাঁ, তিনি কিন্তু ইন্টারন্যাশনাল ক্রিকেট থেকে কিন্তু অবসর গ্রহণ করেছেন। এবং ভারতের পীযূষ চাওলা, তোমরা নাম শুনেছো, পীযূষ চাওলা যে আছেন, তিনি ক্রিকেট থেকে কিন্তু অবসর গ্রহণ করেছেন। তার মানে হেনরিক ক্লাসেন, গ্লেন ম্যাক্সওয়েল আর পীযূষ চাওলা কিন্তু সম্প্রতি কিন্তু ইন্টারন্যাশনাল ক্রিকেট থেকে কিন্তু অবসর গ্রহণ করেছেন, ঠিক আছে। এগুলো কিন্তু তোমরা অবশ্যই মনে রাখবে। তারপর দেখো, নীরজ চোপড়া কি করেছে। দেখো, নীরজ চোপড়া প্যারিস ডায়মন্ড লিগ, যেটা প্যারিসে হয়েছিল, তোমরা জানো প্রত্যেকে। হ্যাঁ, ফ্রান্সের প্যারিস, তাই তো। এই ফ্রান্সের প্যারিসের যে ডায়মন্ড লিগ হয়েছিল, যেটা 2025 হয়েছিল, সেটা কিন্তু তিনি জিতেছেন। কে জিতেছেন? নীরজ চোপড়া। ওস্ট্রাভা গোল্ডেন স্পাইক জ্যাভলিন টাইটেলও নীরজ চোপড়া কিন্তু জিতেছেন। স্ট্রা যে গোল্ডেন স্পাইক জ্যাভলিন যে হয়েছিল, সেটা কিন্তু এই নীরজ চোপড়াই কিন্তু জিতেছিলেন, ঠিক আছে। এগুলো কিন্তু তোমরা অবশ্যই মনে রাখবে, এগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। বোঝা গেল? তারপর বিভিন্ন যোজনা আর বিভিন্ন অভিযান নিয়ে আলোচনা করি। বিভিন্ন যোজনা বলতে কি, উড়িষ্যার যে সরকার ছিলেন, তিনি একটা যোজনা লঞ্চ করেছেন, তার নাম ছিল অঙ্কুর। এই অঙ্কুর ইনিশিয়েটিভ লঞ্চ করেছেন এই উড়িষ্যা সরকার। গুজরাট সরকার কি করেছেন? গুজরাট সরকার কর্মযোগী স্বাস্থ্য সুরক্ষা যোজনা কিন্তু চালু করেছেন। অন্ধ্রপ্রদেশ সরকার কি করেছেন? অন্ধ্রপ্রদেশ সরকার তাল্লিকি বন্দনাম, কি নাম? তাল্লিকি বন্দনাম, এই যে প্রকল্প, সেটা কিন্তু চালু করেছেন অন্ধ্রপ্রদেশ সরকার। এগুলো কিন্তু মনে রাখতে হবে তোমাদের। হ্যাঁ,
ইতিমধ্যে ওয়েস্ট বেঙ্গল থেকে কী কী স্কিম বা কী কী প্রকল্প চালু হয়েছে তোমরা একটু বলবে। যেমন তোমরা অন্নপূর্ণা ভাণ্ডারের নাম শুনেছ, তাই তো? অন্নপূর্ণা ভাণ্ডার, অন্নপূর্ণা, তাছাড়া আরও আছে, আর কি আছে, আয়ুষ্মান ভারত আছে, তাই তো? আয়ুষ্মান, এছাড়া আরও অনেক কিছু আছে। হ্যাঁ, এগুলো কিন্তু তোমরা অবশ্যই কিন্তু মনে রাখার চেষ্টা করবে। বোঝা গেল? এরপর দেখো বিজ্ঞান ও প্রযুক্তি, মহাকাশ থেকে কি বলছে, ভারতীয় পাসপোর্টধারী প্রথম মহাকাশচারী হিসেবে শুভাংশু শুক্লার নাম আমরা আগেই পড়েছিলাম, আগেই জেনেছিলাম যে শুভাংশু শুক্লা যে ছিলেন তিনি কিন্তু মহাকাশে কিন্তু পাড়ি দিয়েছিলেন। হ্যাঁ, আমাদের যে আন্তর্জাতিক মহাকাশ স্টেশন আছে, যেটাকে আমরা বলি ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন ISS, সেখানে কিন্তু তিনি ভ্রমণ করেছেন। করবেন হবে না, সেটা করেছেন অলরেডি। হ্যাঁ, করেছেন অলরেডি, ঠিক আছে? শুভাংশু শুক্লা যে ছিলেন তিনি কিন্তু অলরেডি মহাকাশে কিন্তু ভ্রমণ করেছেন। বোঝা গেল? এরপর দেখো গ্রিন এনার্জি বলতে আমরা কি বুঝি, পানিপথ, এটা হবে, পানিপথে ভারতের বৃহত্তম গ্রিন হাইড্রোজেন প্লান্ট স্থাপন করবে কে? IOCL যে আছে, হ্যাঁ, IOCL কিন্তু পানিপথ কোথায় অবস্থিত তোমরা জানো? পানিপথ অবস্থিত হরিয়ানাতে, হ্যাঁ, এই হরিয়ানার পানিপথ। হ্যাঁ, এই পানিপথেই কিন্তু IOCL এর দ্বারা একটা গ্রিন হাইড্রোজেন প্লান্ট স্থাপন করা হবে। AI তোমরা জানো, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, তাই তো? এআইটা কি? দেখো, দিল্লির দ্বারকা এক্সপ্রেসওয়েতে ভারতের প্রথম AI চালিত স্মার্ট ট্রাফিক সিস্টেম কিন্তু চালু হয়েছে। এই যে AI চালিত স্মার্ট ট্রাফিক সিস্টেম, এটা কিন্তু দিল্লির দ্বারকা এক্সপ্রেসওয়ে একটা আছে দিল্লিতে, যার নাম হচ্ছে দ্বারকা। হ্যাঁ, এই দ্বারকাতেই কিন্তু AI চালিত স্মার্ট ট্রাফিক সিস্টেম কিন্তু চালু হয়েছে। এটা কিন্তু তোমরা অবশ্যই মনে রাখবে, ঠিক আছে? তারপর দেখো আমরা গ্রাম পঞ্চায়েত ব্যাচ যেটা আমরা লঞ্চ করব। হ্যাঁ, কিছু ক্ষেত্রে সিলেবাস আলোচনা করা হয়েছে অলরেডি। তো এটা কিন্তু আমরা শীঘ্রই কিন্তু আনতে চলেছি। তোমরা যারা গ্রাম পঞ্চায়েত নিয়ে প্রিপারেশন করছো ভাবছো, হ্যাঁ, তারা কিন্তু অবশ্যই এই ক্লাসগুলো কিন্তু দেখবে, ঠিক আছে? তো তোমাদের কোন দিন গ্রাম পঞ্চায়েতের ব্যাচ থাকবে? সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার, মানে সপ্তাহের 6 দিন কিন্তু আমরা গ্রাম পঞ্চায়েত ব্যাচ নিয়ে কিন্তু আলোচনা করব, মানে পড়াশোনা করব, ঠিক আছে? তো ব্যাপারটা হলো কি, এখানকার রুটিনটা তোমরা একটু দেখে নাও। সোমবার কি থাকছে? সোমবার থাকছে জিকে, সকাল 8টার দিকে। জিকের পরে থাকছে ইংরেজি থাকছে কয়টার দিকে? 2টোর দিকে, ঠিক আছে? এরপরে মঙ্গলবার অঙ্ক। অবশ্যই এই জিনিসটা দেখবে, এই যে গ্রাম পঞ্চায়েত ব্যাচ কিন্তু অবশ্যই তোমাদের রেকর্ডেড থাকবে, ঠিক আছে? আর আমরা এই যে সময়সূচিটা দিয়েছি সেটা কিন্তু আপলোডের সময়, আমরা আপলোড কিন্তু এই সময় তোমরা পেয়ে যাবে, মানে এই সময় তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে যে ক্লাস আপলোড হয়ে গেছে, ঠিক আছে? তোমরা কিন্তু সেই সময় কিন্তু ক্লাসগুলো করবে। বোঝা গেল? তো সোমবার জিকে থাকছে, ইংরেজি থাকছে, মঙ্গলবার অঙ্ক থাকছে, বাংলা থাকছে। সময়সূচি কিন্তু সেম, সকাল 8টা আর হচ্ছে দুপুর 2টো। এই 2টো টাইম কিন্তু তোমরা অবশ্যই অ্যাক্টিভ থাকবে ইউটিউব প্ল্যাটফর্মে, হ্যাঁ, যাতে তোমরা অবশ্যই ক্লাসগুলোর নোটিফিকেশান পাও এবং ক্লাসগুলো করতে পারো। সোমবার থাকছে জিকে ইংরেজি, মঙ্গলবার অঙ্ক বাংলা, বুধবার আবার জিকে ইংরেজি, আবার বৃহস্পতিবার অঙ্ক বাংলা, শুক্রবার থাকছে আবার জিকে ইংরেজি, আর শনিবার থাকছে অঙ্ক বাংলা, মানে রিপিট হচ্ছে জিকে ইংরেজি এখানে পাচ্ছ, মানে একদিন পর সেম সাবজেক্ট তোমরা পেয়ে যাচ্ছ, ঠিক আছে? একদিন পর কিন্তু সেম সাবজেক্ট আমরা প্রোভাইড করে দেব। আচ্ছা, এবার দেখো ইন্ডেক্স ও র্যাঙ্কিংয়ের কি বলছে। ইন্ডেক্স ও র্যাঙ্কিং QS ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিংস 2026 কি বলেছে, বিশ্বব্যাপী শীর্ষে MIT এবং ভারতের শীর্ষে IIT দিল্লি, গ্লোবাল জেন্ডার, আচ্ছা সরি, এখানে পয়েন্ট করা নেই না, একটু অসুবিধা হচ্ছে, ঠিক আছে? আলাদা পয়েন্ট হবে, যাই হোক। তো QS ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিংয়ের ক্ষেত্রে কিন্তু বিশ্বব্যাপী MIT এবং ভারতের যে শীর্ষে সেটা হচ্ছে IIT দিল্লি, তারা কিন্তু শীর্ষে অবস্থান করছে। এবার গ্লোবাল জেন্ডার গ্যাপ ইন্ডেক্স 2025-এ ভারতের স্থান কিন্তু 131তম এবং প্রথম স্থানে আছে আইসল্যান্ড। জেন্ডার গ্যাপ তোমরা জানো
মানে পুরুষ এবং নারীর যে জেন্ডার গ্যাপ থাকে, হ্যাঁ, পুরুষের তুলনায় নারীদের কতটা ভূমিকা বেশি, হ্যাঁ, সেটা কিন্তু এখানেই থাকে জেন্ডার গ্যাপে, বোঝা গেল? তো সেটা কিন্তু ভারতের অবস্থান কত, 131। আর সেক্ষেত্রে আইসল্যান্ড কিন্তু প্রথম অবস্থানে থাকে, ঠিক আছে। এনার্জি ট্রানজিশন ইন্ডেক্সে কি বলেছে, ভারতের স্থান হচ্ছে 71তম। আমাদের যে এনার্জি আছে, হ্যাঁ, এনার্জি ট্রানজিশন ইন্ডেক্স, হ্যাঁ, এনার্জি মানে শক্তি, যে কোনো শক্তি হতে পারে, সেটা জলবিদ্যুৎ শক্তি হতে পারে, সৌরশক্তি হতে পারে, ঠিক আছে। এই ক্ষেত্রে কিন্তু ভারতের স্থান কততম, 71, বোঝা গেল? এবার দেখো যোজনা, বিভিন্ন যোজনা আর বিবিধ বিষয় এখানে আলোচনা হচ্ছে, যেখানে এটা মনে হয় আমি একটু আগে বললাম, অন্ধ্রপ্রদেশ সরকার যেটা যোজনা করেছিল, তাল্লিকি বন্দনম যে প্রকল্প চালু করেছেন, সেটা আমি বলেছিলাম। এটা দেখো তোমরা, মিজোরাম ও গোয়ার পর ভারতের তৃতীয় সম্পূর্ণ শিক্ষিত রাজ্য হিসেবে স্বীকৃতি পেয়েছে। ভারত ও দক্ষিণ আফ্রিকার মধ্যে একটি সাবমেরিন সহযোগিতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এই দুটো জিনিস ইম্পর্টেন্ট, মানে মিজোরাম আর গোয়ার পর অ্যাকচুয়ালি এক মিনিট, মিজোরাম ও গোয়ার পর ভারতের তৃতীয় সম্পূর্ণ শিক্ষিত রাজ্য হিসেবে স্বীকৃতি পেয়েছে। এখানে ডেটাটা দেওয়া নেই, আচ্ছা যাই হোক, এটা আমি পরের ইয়েতে কারেকশন করে নেব, ঠিক আছে। আর এখানে কি বলছে, ভারত ও দক্ষিণ আফ্রিকার মধ্যে একটি সাবমেরিন সহযোগিতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে, এটা কিন্তু তোমরা অবশ্যই মনে রাখবে, বোঝা গেল? থ্যাংক ইউ, এই পর্যন্তই ছিল ভিডিওটা। হ্যাঁ, তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার করবে, ঠিক আছে। আর বন্ধুদের মাঝে শেয়ার করবে বেশি বেশি করে। এবং এরপরে যে ক্লাসটা হবে সেটা কিন্তু আমি আরও ভালোভাবে করার চেষ্টা করব, ঠিক আছে। আজকে কিছু ডেটা মিসিং আছে, তার জন্য আমি ক্ষমাপ্রার্থী। হ্যাঁ, কোনো সমস্যা হবে না। এরপরের যে ভিডিও হবে সেটা আর কি ভালোভাবে হবে, ঠিক আছে। এরপরের যে ডেটাগুলো আছে সেগুলো আমি অবশ্যই ভালো করে দেখার চেষ্টা করব, ঠিক আছে। ধন্যবাদ।